আপনি যদি বলেন যে হ্যাঁ আমি তাকে খুন করেছি, কিছু হবে না আপনার। আর্মি উইল প্রোটেক্ট ইউ। ইউনিফর্মে মরে যাব, আমি অনেকটা সাইকেও হয়ে যাচ্ছিলাম। আমি 15.5 বছর সাংবাদিকতা করেছি, আমি আর অভিনয় করব না। নিয়ত করেছি আগামী বছর হজ করতে যাব। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজের আজকের এই আয়োজনে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার জীবনের গল্পটা আসলে আমাদের জানার আগ্রহ রয়েছে এবং অনেক দর্শকই জানতে চায়। আপনি আসলে আর্মি অফিসার ছিলেন, জি। তখন কিভাবে আর্মি অফিসার হলেন আপনি এই শিল্পী সংস্কৃতির বাইরে গিয়ে? তখন তো আমি শুধু গায়ক ছিলাম, হ্যাঁ, এবং আমি উদীচী করতাম। তো উদীচী করার পরে হঠাৎ আমার মনে হলো যে উদীচীতে তো আমার কোনো ফিউচার নেই। আমার বাবা একদিন ডেকে আমাকে বললেন যে উনি রিটায়ার করবেন আর কয়েক বছর পরে, তখন কিন্তু সংসারের দায়িত্ব আমাকে নিতে হবে। সেই থেকে তখন আমার চিন্তা করা, ওই কাকরাইলের যে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড আছে, ওখানে আমি একটা পোস্টার দেখলাম যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কি করতে হয়। তো একটা তখন 15 টাকা ছিল, এখন কত আমি জানি না। একটা পোস্টাল অর্ডার কিনে আমি HQতে একটা অ্যাপ্লাই করলাম। ওরা একটা ফর্ম দিল ওই পোস্টাল অর্ডারের এগেনস্টে। ওই জেলা সশস্ত্র বাহিনী বোর্ডে আবার গিয়ে ওই পোস্টাল অর্ডারটা জমা দিলাম। দেওয়ার পরে ওরা আমাকে একটা ফর্ম দিল, ওই ফর্মটা আমি HQতে পাঠালাম। তারপরে তো ধাপে ধাপে অনেকগুলো পরীক্ষা হলো। 1983 সালের ফেব্রুয়ারিতে আমি মিলিটারি একাডেমিতে জয়েন করলাম। ওই সময়টা আপনার কেমন ছিল? কতটা ইম্প্যাক্ট ফেলেছিল আপনার লাইফে? প্রচুর কষ্ট হয়েছে, মানে অসহনীয় কষ্ট হয়েছে। এখন ওদের উদ্দেশ্যটাই থাকে হচ্ছে যে আপনার ব্যক্তিত্বটাকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া, যাতে আপনি সিনিয়র আপনাকে যেটা বলে আপনি সেটা শোনেন, সেটা রাইট হোক বা রং হোক। তো এইটার কারণেই এই এই পানিশমেন্ট বা র্যাগিং যেটাকে বলি আমরা, এটা করা। তো এটা ভারতের দেরাদুনের মিলিটারি একাডেমিতেও হয়, পাকিস্তানের খারিয়াতে মিলিটারি একাডেমিতেও এটা হয়, এটা সব জায়গায়ই হয়। এটা একটা প্রসেস টু মেক সামওয়ান অ্যান আর্মি অফিসার। ইটস আ প্রসেস আর কি। এটা ইউ ক্যানট অ্যাভয়েড ইট। অনেকে AWOL হয়ে গেছে, পালিয়ে গেছে, কারণ সহ্য করতে পারে নাই তারা। তো আমরা মানে দাঁত কামড়ে পড়েছিলাম। আপনার যে কোনো ঘটনাই হোক, ইউ ক্যানট টেল লাই। যেমন একটা উদাহরণ দিই আপনাকে। আমরা একটা অনুশীলনে গিয়েছিলাম একাডেমির বাইরে। তো ক্ষেতের ভিতরে অনেক টমেটো, আমরা 4 জন ছিলাম, আমরা 4 জনই টমেটো খেলাম, আবার পাউচেও ভরলাম, আমাদের পাউচেও ভরলাম। তো দূর থেকে আমাদের প্লাটুন কমান্ডার এবং টার্ম কমান্ডার কিন্তু এগুলো দেখছিলেন। তো ওই দিন কিছু হয়নি। পরদিন আমাদেরকে একটা অবসর সময়ে আমাদের 4 জনকে ডাকলো, ডেকে বললো যে তোমরা গতকালকে একটা টমেটো খেতে ঢুকেছিলে, তুমি কয়টা টমেটো খেয়েছো, একজনকে প্রশ্ন করলো। তো সে বললো যে আমি কোনো টমেটো খাইনি, আমি কোনো টমেটো নেইও নাই। ওকে, তুমি লেফট সাইডে দাঁড়াও। তারপরে আসলো আমার কাছে, আমি বললাম 2টো টমেটো খেয়েছি আর 4টা টমেটো আমার পাউচে ভরেছি। ওকে, তুমি যাও রাইটে। তারপরে আরেকজনকে ও বললো আমি কোনো টমেটো খাইনি। এর পরের জন্য বললো যে আমি কোনো টমেটো খাইনি। তখন ওই টার্ম কমান্ডার বললেন যে তোমরা লেফটে চলে যাও। তারপরে আমাকে বললো যে তুমি চলে যাও এক্সারসাইজে, আর ওদেরকে বললো যে তোমরা একাডেমিতে যাও, ফিরে তোমাদের জন্য গাড়ি আছে, ওখানে গেলেই তোমরা তোমাদের পরবর্তী ডিসপোজালটা জানতে পারবে। 2 দিন পরে এক্সারসাইজ থেকে যখন ফিরলাম, তখন জানলাম যে ওরা ইতিমধ্যে বাড়ি চলে গেছে মিথ্যা কথা বলার জন্য। তো এই জিনিসটা আর কি, যে ইভেন ইফ ইউ কিল সামওয়ান, আপনি যদি বলেন যে হ্যাঁ আমি তাকে খুন করেছি, কিছু হবে না আপনার। আর্মি উইল প্রোটেক্ট ইউ ফ্রম মানে ক্রিমিনাল ল অ্যান্ড আদার থিংস। তো আমি আমার কোর্সের ফার্স্ট ম্যান ছিলাম 1 মাইল 2 মাইলে। তারপরে আমি আমার বক্সিংয়ে আমি আমার বাউটটা জিতেছি। পদাতিক বাহিনীতে আমি 12তম অফিসার হিসাবে পাস আউট করেছি। আমার টোটাল জার্নি ছিল BMA মিলিয়ে 10 বছর। প্রিম্যাচিউর রিটায়ারমেন্ট বলতে পারেন আপনি। এটা আমি 1992 সালে নেই। যে আমি কি এই ইউনিফর্মেই মরে যাব, আমি অনেকটা সাইকেও হয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে। আর আমার লাইফে তো আমার অনেক কিছু করার আছে আরও। তো সেগুলো আমি কিভাবে করব যদি আমি আর্মিতে থাকি, এই ধরনের একটা ধারণা আমার ভিতরে ঢুকে যায়। এরপরে কি আপনি সাংবাদিকতায়? হ্যাঁ, আমি সাংবাদিকতায় নিউ নেশন দিয়ে শুরু করি। নিউ নেশনে শুধু ঘাস কাটা শিখছি আমি, সোজা কথা। তারপরে আমি 95 সালে ডেইলি স্টার থেকে ইনভাইটেশন পাই, আমি ওখানে জয়েন করি। 8.5 বছর ছিলাম।
এর মধ্যেই দেখলাম যে বিবিসি একটা বিজ্ঞাপন দিয়েছে, তখন আমি বিবিসিতে অ্যাপ্লাই করি। তখন ইমেল শুরু হয়ে গেছে। ইমেলের মাধ্যমে আমি জানতে পেরেছি যে আমি ভাইবার জন্য সিলেক্ট হয়েছি। তো সোনারগাঁয়ে একটা ভাইবা দিলাম। সেখানে আমার পাশে ছিলেন একজন, আর ইংল্যান্ডে ছিলেন 3 জন ব্রিটিশ। তারা প্রশ্ন করছেন, প্রায় 1 ঘন্টার একটা ইন্টারভিউ হলো। তারপরে 1 সপ্তাহ পরে আমি এই কন্ট্রাক্ট এবং এটা যে কংগ্রাচুলেশনস এটা পেলাম, এবং ওখানে আমি তখন তারপরে আমি ইংল্যান্ড চলে গেলাম। স্পোর্টস সাংবাদিকতাকে কেন বেছে নিয়েছিলেন? আমি ক্রিকেট খেলা দেখতে খুব ছোটোবেলা থেকে পছন্দ করতাম, এর জন্য প্রথমে আমি স্পোর্টস দিয়ে শুরু করি। কিন্তু বিবিসিতে যাওয়ার পরে আমি আর স্পোর্টস সাংবাদিক ছিলাম না। তখন আমাকে রাজনীতি, খুন ডাকাতি, রাহাজানি, অপরাধ সব কিছুই করতে হতো। সাংবাদিকতা জীবনে এরকম কোনো বিশেষ কোনো ইন্টারভিউ নেওয়া বা কোনো নিউজের কোনো অভিজ্ঞতা আছে কিনা? হ্যাঁ, আমি লাহোরে একটা সৌরভ গাঙ্গুলির ইন্টারভিউ করেছিলাম 2004-এ। আমি লন্ডন থেকে গিয়েছিলাম। ও তো ইংলিশ ছাড়া ও কথা বলে না, এইটাই। তো আমি বললাম যে দাদা, আমি তো বাংলাদেশের বিবিসি বাংলা বিভাগের একজন সাংবাদিক, আমি একটু আপনার সাথে বাংলা একটা ইন্টারভিউ করতে চাই। উনি বললেন যে না, আমি পারবো না এটা করতে, আমি এটা দিব না। তো আমার তো ফোর্স করা যায় না, আমার খালি লেগে থাকা যায়। তো আমি লেগে আছি 5 দিনের টেস্ট। তো উনি চতুর্থ দিনের মাথায় হঠাৎ করে বলল, ওকে, আপনি বলেন কি জানতে চান। তাই বললাম যে আপনি যে পাকিস্তান সফরে এসছেন বা এতদিন ধরে ক্রিকেট, এই মানে তখন আমি তার একটা ইন্টারভিউ করতে পারলাম, এবং দ্যাট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি আর কি। আরেকটা ঘটনার কথা আমার খুব মনে পড়ে। 2004 সালেই আমি যখন যে বছর বিবিসিতে জয়েন করি, ট্রেনিংয়ে থাকতে আমার এডিটর এসে আমাকে বলেন যে ভূপেন হাজারিকা হঠাৎ করে বিজেপিতে জয়েন করলেন। তো আমি তো কোথাও তাকে পাচ্ছি না, কলকাতায় পাচ্ছি না, দিল্লিতে পাচ্ছি না, গুয়াহাটিতে পাচ্ছি না, কোথাওই আমি তাকে পাচ্ছি না। আমার তো খুবই মন খারাপ। তারপরে আমি বোম্বে অফিস থেকে তার বাসার নাম্বারটা জোগাড় করে রাত 3টার দিকে আমি একটা রিং দিলাম। ভূপেন হাজারিকা নিজেই ফোনটা ধরলেন, হ্যালো। তাই বললাম, দাদা আদাব, আমি বিবিসি লন্ডন থেকে বলছি। আমি একটা সেন্সেশনাল খবর আজকে ব্রেক হয়েছে যে আপনি বিজেপিতে জয়েন করছেন। তো আপনি কেন জয়েন করেছেন এটা একটু আমি জানতে চাই, আপনি রাজনীতির কি বোঝেন। এটা বলে উনি ফোনটা রেখে দিলেন। ওই আপনি রাজনীতি, ওনাকে প্রশ্ন করা হলে উনি বলেন বলে ওনার এই ক্লিপটা বেজে গেল। সকালবেলা আমার এডিটর এসে আমাকে 100 পাউন্ড গিফট করলেন এমনি, যে ভেরি গুড জব ডান। এইভাবে ইয়ার মার্কেটে যায়। তারপরে তো আমি ঢাকায় এসে বিবিসিতে জয়েন করলাম। আপনার আসলে 3টি পরিচয়, অভিনেতা, আর্মি অফিসার এবং সাংবাদিক। কোন পরিচয়টা আসলে এখন আপনার দিতে ভালো লাগে? অবশ্যই সাংবাদিকতা। আমি 15.5 বছর সাংবাদিকতা করেছি এবং এখনও করি। আমি যেমন আজকের পত্রিকাতে আমি এইবারের না, এর আগের বারের 2020 ওয়ার্ল্ড কাপের আমি কলাম লিখতাম, এবং প্রথম কলামই আমি লিখেছিলাম যে বাংলাদেশ একটা ম্যাচও জিতবে না, এবং বাংলাদেশ একটা ম্যাচও জিতে নেই। অভিনয়ের যাত্রাটা কেমন ছিল? প্রথম দিকে খুব ভালো ছিল, কন্টেন্টগুলো খুব ভালো ছিল, এবং এই ছিল। আমি 2016-তে একবার অভিনয় ছেড়ে দিই। তারপরে আবার মুস্তফা কামাল রাজ আমাকে আবার 2000 সালে নিয়ে আসে কোভিডের সময়, এবং তার একটা সিরিয়াল তখন করি হিটের পরে আস্তে আস্তে আবার আমি কিছু অভিনয়ে জড়িয়ে গেলাম, এবং তখন আবার আমি নতুন করে দেখলাম যে এই 4 বছরে মিডিয়া টোটালি চেঞ্জড হয়ে গেছে, এবং আমি আস্তে আস্তে তখন সিদ্ধান্ত নিলাম যে আমি অভিনয়টা করব না, কারণ আগের মতো আর নাই, জগৎটা আর আগের মতো নাই। এখন বাজেট অনেক কমে গেছে। আগে যেমন 3 দিন লাগতো, এখন একদিনে একটা নাটক হয় 15-16টা সিকোয়েন্সে। একদিনে আপনি একটা ক্যারেক্টারের ঢুকতেই তো আপনার সময় লাগবে 6 ঘন্টা 7 ঘন্টা। তারপরে আপনি কীভাবে ডেলিভার করবেন আপনার সিকোয়েন্সগুলি। তো এই কারণে আমি আস্তে আস্তে গুটিয়ে নেওয়া শুরু করলাম, এবং শেষে একমাত্র আমার এক বন্ধু কচি খন্দকার, খুবই ঘনিষ্ঠ বন্ধু, ও এখন নড়াইলে আছে, আজকে ফিরবে। আগামী মাসে আমাদের শেষ চাংটা শেষ হয়ে যাবে, তারপরে হয়তো আমি আর নতুন ওই খুব ঘনিষ্ঠ এবং কন্টেন্ট ভালো না হলে আমি আর অভিনয় করব না। সিনেমা দিয়ে আপনার আসলে জয় জয়কার, এরপরে আসলে সিনেমা না করে আপনার নাটকে বেশি করা হয়েছে কেন? নাটকে আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাজ হয়,
সিনেমাতে যেটা হয় না। ব্যাচেলারে অবশ্য সেটা হয় নাই, কিন্তু আমি কমার্শিয়াল ছবির কথাগুলোতে বলছি। সেখানে হয়তো সারাদিন বসে থাকলেন, তারপরে দেখা গেল যে আপনার কোনো সিকোয়েন্সই হলো না। সারাদিনে একটা সিকোয়েন্স হতো। তখন এফআই মানিক টানিকের, আমি তো অনেক জায়গায় গিয়েছি মানে কাজ দেখতে, তো দেখতাম এফডিসিতে গিয়েছি, দেখতাম যে সারাদিনে দুপুর 2টা-3টা পর্যন্ত সেট সাজাচ্ছে, তারপরে একটা সিকোয়েন্স হয়ে রাত 9টা-10টার দিকে শেষ হয়ে গেল, একদিনে এক সিকোয়েন্স। তো এগুলা আমি নিতে পারিনি। আপনার শৈশবের কথা একটু শুনতে চাই। আমরা যতটুকু জানি যে আপনি পাকিস্তানেও আপনার একটা সময় গিয়েছেন। আমি ক্লাস 3 থেকে 7 পর্যন্ত আমার বাবার চাকরির সুবাদে ইসলামাবাদে ছিলাম। মার্গালা হিল রেঞ্জটা আমাদের বাসার একদম পাশেই ছিল, 2 মাইল 3 মাইল দূরে আর কি। তো ওখানে আমরা ওই উইকেন্ডে আমরা বন্ধুরা মিলে আমরা ওখানে গিয়ে ওই মাছ ধরতাম, ছোট ছোট মাছ, তারপরে শিকে ভরে ওই মাছগুলোকে পোড়াতাম, খেতাম। তারপরে আমবাগানে গিয়ে আম চুরি করে খেতাম, এবং মানে অনেক দৌড় খেয়েছি আমরা। আর ওখানে একটা সবচেয়ে আমার মজার অভিজ্ঞতাটা ছিল যে আমাদের তো স্কুলের ইউনিফর্ম থাকতো, ইসলামাবাদ মডেল স্কুলের। তো আমার খুব ওই আমেরিকান এমবেসির গাড়ি দেখলেই আমি হাত তুলতাম যে আমাকে একটু ওইখানে না পর্যন্ত লিফট দিবা। ওরা কিন্তু কখনো না করতো না। এখনকার লাইফটা আসলে আপনার কেমন? খুব ভালো লাগছে, খুবই এনজয় করছি, বাসায় থাকছি, খুব ভালো লাগছে। আর একটু ভাববাদী হয়ে গেছি, যে কারণে আরও ভালো লাগছে। নিয়ত করেছি আগামী বছর হজ করতে যাব। এখন আল্লাহ পাক যদি আমাদের নিয়তকে কবুল করেন। কোনো কিছু কি করবার আছে সে এই কালচার? না, আর কিছু না। আমি এখন একটা জব খুঁজছি, একটা জব পেলে আমি জবে ঢুকে যাব, সেটা যে ক্ষেত্রেই হোক। সেটা সাংবাদিকতাও হতে পারে, অ্যাডমিনিস্ট্রেশনও হতে পারে, অন্য কোনো ইসে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। হারিয়ে যাব একদম তখন। দর্শকের উদ্দেশ্যে, আপনার যারা ভক্ত রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু কি বলার আছে? আমার শুধু একটাই অনুরোধ দর্শকদের কাছে, আপনারা সবসময় অনেস্ট থাকবেন, সত্য কথা বলবেন। একটা প্রবণতা এখন খুব বেড়েছে পরকীয়া করার, এটা থেকে আপনারা বিরত থাকবেন। তাইলেই আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, সেটাই আমার প্রত্যাশা।